এসএসসি অ্যান্ড দাখিল 2026 ব্যাচ। আপনাদের যে বিষয়টা, যে এমসিকিউ সিরিজটা প্রায় শেষের দিকে আর কি। বেশ অনেকদিন যাবতে আমি ক্লাসগুলো নিতেছি, প্রতি সপ্তাহে আমি প্রত্যেকটি বিষয়ের উপরে একটি করে ক্লাস দিতেছি। অলরেডি হায়ার ম্যাথ কিন্তু শেষ হয়ে গেছে, জেনারেল ম্যাথও আজকে আমরা শেষ করার ট্রাই করব। আমাদের পরিমিতির আমরা দুইটা অংশ নিয়েছিলাম, বলছিলাম যে এই অধ্যায়টা একটু তুলনামূলকভাবে বড়, এই অধ্যায়টা আমরা দুই ক্লাসে নিব। তো 16.1 এবং 16.2 আমরা একটা ক্লাসে শেষ করছি। আজকে হচ্ছে আমরা 16.3 শুরু করব। 16.3-এ আসলে আমাদের কি বিষয়? 16.3-এ আসলে আমাদের হচ্ছে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা। যেমন এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্ত সম্পর্কিত বিভিন্ন পরিমাপ আমরা এই অধ্যায়ে করব। যেমন এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা দূরত্ব, যেটাকে আমরা বলি হচ্ছে আর। আর হচ্ছে, এবং আর এর দ্বিগুণ, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটাকে বলা হয় আর। আর কে আবার 2 দ্বারা গুণ করলে হয় আমাদের ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাস হচ্ছে আর। আর পরিধি মানে এই বিন্দু থেকে আমি বৃত্ত যে দিক দিয়ে গেছি এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি আবার এখানে আসবো। যে দূরত্বটা আমি অতিক্রম করব এটাকে বলা হয় পরিধি। পরিধি হচ্ছে 2 পাই আর। এই বিষয়গুলা আপনাদের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। এরপর হচ্ছে এখানে আরো বেশ অনেকগুলো সূত্র, যেমন একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, এগুলা গেল। এরপর হচ্ছে আমি সাপোজ এখানে আমি আরেকটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, এটাও কিন্তু আমাদের আর হয়, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেদিকে আমি দূরত্ব অঙ্কন করি না কেন, প্রত্যেকটা দূরত্বই কিন্তু সমান। সেক্ষেত্রে এখানে যেহেতু আমরা দুই দিকে ব্যাসার্ধ অঙ্কন করলাম, এখানে আমার অবশ্যই একটা কোণ উৎপন্ন করছে। সেই কোণ আমি দিলাম হচ্ছে থিটা। সেই কোণ আমি দিলাম হচ্ছে থিটা। এখন এ যে এটা দিলাম আমি এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুর একটা দূরত্ব আছে। এখন এই ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে এবং একটা কোণ যদি আমার দেওয়া থাকে, সেক্ষেত্রে পরিধি বরাবর একটা দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই দূরত্বটা আমাকে বের করতে পারে। দূরত্ব অর্থাৎ চাপ, যেটা আমাদের দূরত্ব হচ্ছে এস। এস সমান হচ্ছে আর ইন্টু থিটা পাই বাই 180। আর ইন্টু থিটা পাই বাই 180। আর হচ্ছে আরেকটা জিনিস, বৃত্তের একটা অংশ, এটা হচ্ছে বৃত্তের একটা অংশ, এইটুকু হচ্ছে আমার আরেকটা বৃত্তের অংশ, মানে এই বৃত্তেরই আরেকটা অংশ। সেক্ষেত্রে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল তারা বের করতে বলতে পারে, মানে তারা বলতে পারে যে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল তুমি কি করো, বের করো। সেক্ষেত্রে কি করতে হবে, বৃত্তের একটা অংশ অর্থাৎ বৃত্তাংশ, বৃত্তের একটা অংশ ওটাকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্তকলা বলা হয় ওইটা। বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু যদি বলে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমাদের বৃত্তের একটা অংশের ক্ষেত্রফলকে আমি সাপোজ এটা আমার ক্ষেত্রফলকে ডেল দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে আমি ডেল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তো ডেল প্রাইম মানে হচ্ছে বৃত্তের একটা অংশ বা বৃত্ত কলার ক্ষেত্রফল, যেটার ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। আমি আপনাদেরকে বলি যে এই 6টা ফর্মুলা যে মনে রাখতে পারবে, সে 16.3-এর যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। এই 16.3-এর যে এমসিকিউ গুলো আছে, আমি তো ভাঙায় ভাঙায় বুঝাইলাম যে আসলে এই এই ডেল প্রাইম জিনিসটা কি, এস প্রাইম জিনিসটা কি, ক্ষেত্রফল, পরিধি, আর এগুলো তো সহজে আছে। তো এই ফর্মুলাগুলো আমাদের অবশ্যই লাগে। আমাদের 16.3-এ যে এমসিকিউ গুলো আছে, এগুলো সলভ করার জন্য আমার এই বিষয়গুলো লাগবে। এই বিষয়গুলো যদি আমি খুব সুন্দরভাবে পারি, তাহলে আমি অতি সহজেই আমি সলভ করতে পারবো। তো এখন আমরা দেখি যে আসলে এই সূত্রগুলো তো আশা করি সবার মুখস্থ আছে। তো আমরা ম্যাথস করি।
ম্যাথ সমাধান করি, মানে আমরা মিনিমাম 5 থেকে 7টা এমসিকিউ আমরা সলভ করব, এবং আমরা হচ্ছে বৃত্ত এই টাইপটা শেষ করে আমরা আবার ওই যে 16.4 চলে যাব। 16.3 আমাদের কিছু ম্যাথ আমরা এখন করব। যেমন দেখেন একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। শুরু মানে একটু সহজ এমসিকিউ দিয়ে আমরা শুরু করি। বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম? ব্যাস মানে হচ্ছে 2r। 2r দেওয়া আছে কত আমাদের? 2r হচ্ছে আমাদের 10 এত সেন্টিমিটার। আচ্ছা, তারা এই ব্যাস কিন্তু দিচ্ছে, ব্যাস দিছে মানে 2r দিছে, দিয়ে বলছে কি যে পরিধি কত। পরিধি মানে কি? পরিধির ফর্মুলা ছিল 2πr। এই 2πr কে কি আমরা চাইলে 2r ইনটু পাই লিখতে পারি। দেখেন এই 2r দেওয়া কিন্তু আমার দেওয়া আছে 10, 10 ইনটু হচ্ছে পাই মানে 10 পাই। আমি বোঝাইতে চাইতেছি আমার পরিধি যেটা ব্যাস যেটা ছিল ওটাই বসবে, শুধু আমার ব্যাসের সাথে পাই গুণন করলে, ব্যাসের সাথে যদি আমি পাই গুণন করি তাহলে আমাদের পরিধি পাওয়া যাবে। তাহলে এটার আনসার হচ্ছে 10 পাই। একদম সহজ। তো এরকম সহজ প্রশ্নগুলোও কিন্তু বারবার পরীক্ষায় আসে। এবার একটু কঠিনের দিকে যাই, দেখি তারা কি বলছে। এটা বৃত্ত তারা অঙ্কন করছে। এই একটা বৃত্ত, বৃত্তর এটা হচ্ছে কেন্দ্র, তারা এই বরাবর একটা ব্যাস অঙ্কন করছে। ব্যাস কাকে বলে? মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন একটি সরল রেখা। এবং হচ্ছে এখানে আমরা কেন্দ্র যদি ধরি, এখানে আমাদের আরেকটা ব্যাসার্ধ তারা অঙ্কন করছে। এখন এটা হচ্ছে আমাদের ও ধরছে তারা, আর এটা হচ্ছে এ বি এবং সি, এ বি এবং হচ্ছে সি, এভাবে তারা তিনটা ধরছে। আচ্ছা, আমরা ওইভাবেই ধরলাম। আর এখানে আমাদের এই যে এইদিকে আমার একটা রেখা অঙ্কন করছে, এখানে দিছে হচ্ছে 30 ডিগ্রি। সবই বুঝলাম, এখানে তার 30 ডিগ্রি দিছে। এখন বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ একক। এই যে বৃত্তটা, এই যে সম্পূর্ণ বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে দেখেন আমাদের ও সি হচ্ছে একটা ব্যাসার্ধ, ও এ একটা ব্যাসার্ধ, ও বিও কিন্তু একটা ব্যাসার্ধ নির্দেশ করে আছে, কিন্তু এই ব্যাসার্ধ কিন্তু আমার দেওয়া নাই। এবং ব্যাসার্ধ বলেন ব্যাস বলেন কিচ্ছুই দেওয়া নাই, শুধু আমার এই কোণটা দেওয়া আছে। এই কোণ তারা দিয়ে দিছে এবং বলছে যে এটা কি করা, বৃত্তটির ক্ষেত্রফল কত এটা তুমি বের করো। দেখেন এটা কিন্তু আমাদের একদম খুবই খুবই বেসিক থেকে একটা প্রশ্ন করছে এখানে, আমরা কিভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা, এটা যেহেতু আমাদের 30 ডিগ্রি, তাহলে এটা আমাদের কত হবে? 60 ডিগ্রি হবে। আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে আমাদের এখানে এটা দেওয়া আছে 30 ডিগ্রি, আমরা সহজেই বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু, সেক্ষেত্রে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা তার পুরো কোণ হবে মানে 60 ডিগ্রি হবে। আর এটা তো 90 ডিগ্রি, এটা আমাদের মুখস্থ। এখন এখন আমি যে কাজটা করতে পারি, এটাকে যদি আমরা ভূমি কল্পনা করি, ভূমি যদি আমরা কল্পনা করি, অবশ্যই এটা আর এটা কিন্তু একদম সমান হবে। এটার বিপরীত বাহু হচ্ছে এটা, এটার বিপরীত বাহু হচ্ছে এটা। প্রশ্ন মতে তাহলে মিস্টেক আছে। দেখি দেখি তারা একটা ক্লু দিচ্ছে এখানে। এ বি দেওয়া আছে 10 সেন্টিমিটার, এ বি হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কিন্তু কেন ভুল বললাম আসলে এটা, কারণ দেখেন তারা আসলে কি কাজটা করছে এখানে, এই এ ও সি একটা তারা ত্রিভুজ, তারা কিন্তু এখানে একটা ত্রিভুজ দেখাইতেছে, বাট একটা ত্রিভুজটার মধ্যে যেহেতু তিনটা বাহু মানে তিনটা কোণ যেহেতু অসমান, তিনটা কোণ অসমান হলে তিনটা বাহু কিন্তু অসমান হয় আর কি। কিন্তু এরপর দিকে দেখেন এখানে ও এ একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ কি অসমান হতে পারে? অসমান হতে পারে না। এর দুই দিক থেকে কিন্তু দুই ভাবে আসলে জিনিসগুলো আসতেছে। তার মানে কি বোঝা যায় যে তাদের প্রশ্নের মধ্যে একটু গোলমাল আছে।
তো এবার দেখেন এ বি দেওয়া আছে আমার, তো আর এ বি হচ্ছে আমাদের একটা ব্যাস, এ বি হচ্ছে আমাদের একটা ব্যাস। ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর, অথবা ও এ, অথবা ও বি, অথবা ও সি, আমরা যে কোনো কিছু বলতে পারি। এটা হবে আমাদের অর্ধেক, অর্থাৎ 5 সেন্টিমিটার। অর্থাৎ এটাও আমরা 5 সেন্টিমিটার দিব, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কি চাইছে? বৃত্তটির ক্ষেত্রফল। তাহলে তো আমাদের কোণ নিয়ে কোনো চিন্তাই নাই, কোণ যা মনে তাই দেওয়া থাক। কোণের কথাটা এখানে মাথায় আনা যাবো না তাহলে, কারণ আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল তো একদম সোজা, পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর দেওয়া আছে হচ্ছে 5, 5 কে স্কোয়ার করলে হয় 25, অর্থাৎ 25 পাই। এটাই অ্যান্সার। তবে আমাদের অ্যান্সারে এই 25 পাই এটাই দেওয়া আছে। তো কোণের কথা যদি আমরা মাথায় আনি তাহলে কিন্তু আমাদের একটু গোলমাল বাজে। কিভাবে? কারণ এই যে বুঝাইলাম যে কোণ 3টা অসমান, তার মানে বাহু 3টা অসমান হবো, কিন্তু অপর দিকে বাহু 2টা সমান দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে। সেখান থেকে চিন্তা করলে আমাদের যে কোনো একটা আর কি বাদ দিতে হবে। তবে আমরা যদি কোণের হিসাবটা যদি একটু বাদ দেই তাহলে আমাদের একটু সুবিধা হবে। যেহেতু এই দুইটা বাহু সমান, তার মানে কি এই দুইটার বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়, অর্থাৎ এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এরকম যদি হইতো তাহলে আমাদের খুব সুন্দর মানে ইয়ে হইতো আর কি, তাহলে ম্যাথে আর কোনো সমস্যা থাকতো না। মানে আমরা যে কোনো একটা কোণ ধরেও আমরা হিসাব করতে পারতাম, বাহু ধরেও হিসাব করতে পারতাম। এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এরকম হলে। তো যাই হোক, এবার বলছে উদ্দীপক অনুসারে কোণ বিওসি প্লাস কোণ এসিও, কোণ বিওসি প্লাস কোণ এসিও এটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা যে তারা দিল 90 ডিগ্রি, এটা আসলে সঠিক কতটুকু? বিওসি মানে হচ্ছে, দেখেন তার 3টা করছে, আমরা 3টা আগে লিখি, বিওসি এবং এসসিও। এটা একটা 90 ডিগ্রি কোণ, আপনারা কি বুঝতে কোনো অসুবিধা আছে? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এই একটা কোণই তো আমার 90 ডিগ্রি হয়। আর এটা কিন্তু দেখলাম আমরা 60 ডিগ্রি। দুইটার যোগফল কি 90 ডিগ্রি হতে পারে? প্রশ্নের মধ্যে এই লেকচার গাইডালারা কত ধরনের মানে ভুল করে আসলে। এই একটা কোণে তারা 90 ডিগ্রি দিচ্ছে, তাহলে এই কোণটা আবার 60 ডিগ্রি। দুইটার যোগফল কিভাবে 90 ডিগ্রি হয়? সমান কিন্তু হয় না, মানে এই দুইটার যোগফল হবে 150 ডিগ্রি, কিন্তু তারা দিচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তারা দিয়া আবার এটাকে তারা রাইটও বলছে, তারা এটাকে রাইটও বলছে। তার মানে আসলে ভুল মানুষের হয়। তবে এগুলা দাখিল পরীক্ষার প্রশ্নগুলোর মধ্যে আর একটু বেশি। মাদ্রাসা বোর্ডে যারা আছেন আপনারা খুবই সাবধান, আপনাদের প্রশ্নের মধ্যে সব ভুল। আমি যে চ্যাপ্টারে পড়াইতে যাই প্রত্যেক চ্যাপ্টারে কোনো না কোনো ম্যাথের মধ্যে আমি ভুল পাবো। এমনকি ফিজিক্সেও পাই, ম্যাথ কেমিস্ট্রিতেও পাই আমি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সব সাবজেক্টে আমি ভুল পাই। মানে যখন যেটা পড়াইতে যাই, এখানে যে প্রশ্নটা তারা ভুল করছে। আচ্ছা, আর দুইটা ম্যাথ আপনাদেরকে একটু দেখাই, এরপর আমি 16.4 যাই। তাহলে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ হচ্ছে আর, যেটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি। এবার বলছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা মানে কি? বৃত্তের একটা অংশ, যে বললাম বৃত্তকলার ক্ষেত্রফল। এটার ফর্মুলা আমরা কি লিখছিলাম? ডেল প্রাইম দ্বারা প্রকাশ করছিলাম। এটা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, আমরা যেটাই বলি না কেন। তো এইভাবে আমরা আসলে জিনিসটা লিখলাম। লেখার পরে এখন আমরা কি কাজটা করব? থিটা হইতাছে 60, 60 ডিভাইডেড বাই 360
ইন্টু পাই ইন্টু 5 স্কয়ার মানে 25। দেখেন আসলে প্রশ্নগুলো আমাদের এরকমই হবে। এখন এটা আমাদের আরেকটা জিনিস, এটা আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর লাগবে কেন? কারণ এখানে তারা পায়ের মানটা তারা বসায় দিছে। আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416। এটা দিয়ে এটারে কাটলে হয় 1 বাই এই 6 36 এর মধ্যে যায় হচ্ছে 6 বার আর 0 0 কাটা 1 বাই 6 ইন্টু হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে 25। তো এই তিনটা আমাদের একটু হিসাব করতে হবে। এটা কিন্তু আসলে ক্যালকুলেটর ছাড়া আমরা করতে পারলেও মানে একটু জটিল হবে। 3 25 হয় 75, 75 কে 6টা অংশ করতে হবে, মানে 6 দ্বারা ভাগ করতে হবে। এটা আসলে 3 দ্বারা ভাগ করলে 25 এর কাছাকাছি, মানে 13 এর আশেপাশে থাকবে। এটা আমাদের অপশনে আছে হচ্ছে একটা হচ্ছে 13.09, আর একটা হচ্ছে 78.56, এটা 31.42, আর একটা হচ্ছে 471.24। তাহলে আমি অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করলাম যে আমরা এটা 13 আশেপাশে পাবো। দেখেন তার হচ্ছে 13.09। তবে আপনারা করতে গেলে আপনারা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবেন, কারণ আপনারা মিলাইতে পারবেন না। 3 পজিশন 75 কে 6টা খন্ড করলে 13 আশেপাশে হয়। এইভাবে আমি হিসাবটা বের করছি। তো আপনারা চাইলে যে আপনারা ক্যালকুলেটর দিয়ে করেন, ওইটাই আপনাদের জন্য বেস্ট হবে। কারণ ক্যালকুলেটর দিয়ে না করে আপনারা যদি মুখে মুখে করতে যান, আপনারাও তো 31.42 দাঁড়িয়ে আসতে পারেন, বলা যায় না, তো ভুল হতেই পারে। আচ্ছা, তো বৃত্ত সম্পর্কিত যে ম্যাথগুলো এখানে আছে, এই সকল ম্যাথ আপনারা একটু দেখবেন। আশা করি খুব একটা সমস্যা আপনাদের হবে না। তারপর আছে 16.4। 16.4 হচ্ছে আমাদের, এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, এরপর হচ্ছে ঘন, আরেকটা হচ্ছে আমাদের বেলন। এই তিনটার জন্য আমাদের বেশ কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আমি লিখতে চাইতেছি না। আয়তাকার ঘনবস্তু মানে কি, ঘনক মানে কি, আর বেলুন মানে কি, সেটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আয়তাকার ঘনবস্তু হচ্ছে আমাদের, এগুলো প্রত্যেকটাই আমাদের ত্রিমাত্রিক বস্তু। প্রত্যেকটা কয় মাত্রিক বস্তু? আমাদের ত্রিমাত্রিক বস্তু। তো ত্রিমাত্রিক বস্তু হবে অবশ্যই। আয়তাকার ঘনবস্তু হতে হইলে বা ঘনক বা বেলুন যাই হোক চাক না কেন, আমাদের অবশ্যই ত্রিমাত্রিক হইতে হবে, বস্তুটা ত্রিমাত্রিক হবে। আচ্ছা, যে ত্রিমাত্রিক বস্তু মানে কি, যেটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুলা অসমান হবে। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এগুলো আমাদের কি হবে? অসমান। অসমান হইলে হয় আয়তাকার ঘনবস্তু, আর সমান হইলে হয় আমাদের ঘনক। তাহলে বেলুনের ক্ষেত্রে কি, বেলুন হচ্ছে একটা বৃত্তাকার একটা বস্তু, যেটা হচ্ছে এটার একটা উচ্চতা থাকবে। বেলুন বলতে বোঝায় কি, আমাদের যেমন গ্যাস সিলিন্ডার এরকম বিভিন্ন পাইপ জাতীয় বিভিন্ন কিছু, পাইপ জাতীয় বিভিন্ন পদার্থ আছে, ওই রকম ওইগুলাকে আমরা আসলে বেলুন বলে থাকি। বেলুন বলতে আমরা যে হাওয়া দেওয়া যেটাকে বড় করি ওটা না। বেলুন বলতে বোঝানো হচ্ছে যে আমাদের গোলাকার একটা বস্তু যার একটা উচ্চতা থাকবে, যেমন পাইপের মতো হতে পারে, আরো বিভিন্ন কিছু আছে এরকম, আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো। তো এইগুলা হচ্ছে আমাদের বেলুন। তাহলে এই বিষয়গুলো আমরা একটু দেখবো। আর এগুলার যে সূত্র আছে, সূত্রগুলা আমি তো লিখতে চাই না আর কি, এখন লিখতে পারবো না। আপনারা এগুলা বইয়ে দেখবেন, একটা জায়গায় খুব সুন্দর করে লেখা আছে। তো এই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করবেন। আমি জাস্ট আপনাদেরকে সিম্পল কয়েকটা ম্যাথ দেখাবো এবং আমি
একটু পরিসংখ্যান নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করব আর কি। কারণ পরিসংখ্যান তো আমাদের খুব ছোট্ট একটা অধ্যায়, ওইটার জন্য আমরা আবার আগামী ক্লাস রাখতে চাই না, আমরা চাই যে আজকে আমরা শেষ করে দিই, মানে আমি চাইতেছি আর কি। একটা ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি 6a স্কয়ার। সমগ্র পৃষ্ঠের ঘনক, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা দেওয়া আছে হচ্ছে 216। বলছে এর আয়তন কত, 216 দেওয়া আছে, বলছে এটার আয়তন কত। আচ্ছা, তাহলে আমার a স্কয়ার কত হয়, 36 হয়। আপনারা একটু হিসাব করেন, দেখবেন 216 কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে 36 হবে। তাহলে আমাদের a কত হয়, a স্কয়ারের পাশে রুট 36 কে রুট করলে হয় 6, এর মান আমরা পাইলাম হইতেছে 6। এবার ঘনকটার আয়তন নির্ণয় করতে বলছে, আয়তন হচ্ছে কি a কিউব। দেখেন আমি কিন্তু সূত্র লিখতে চাই না, তা অলরেডি দুইটা সূত্র হয়ে গেছে। a কিউব, এ মানে কত 6, 6 এর উপর 3, 6 এর পাওয়ার 3 মানে কত 216। তার মানে এটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন হচ্ছে সমান। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন সেম, একই জিনিস। এটাও আমাদের 216 ছিল, এটাও আমাদের 216, কিন্তু এটার একক এবং এটার একক কিন্তু ভিন্ন হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে আয়তন। তাহলে বাহুগুলা এটা কি দেওয়া ছিল, বর্গ মিটার, তাহলে এটা হবে আমাদের বর্গ মিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের বর্গ আসে, আর আয়তনের ক্ষেত্রে আমাদের ঘন মিটার আসবে। এই হচ্ছে আমাদের পার্থক্য। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের আসবে পাওয়ার 2, আর আয়তনের ক্ষেত্রে আসবে আমাদের পাওয়ার 3। তো এই যে এটা, আর ঘনকের একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য না বলে একটা ধার বলতে পারে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করুন, ধার মানেও কিন্তু আমাদের বাহুকে নির্দেশ করতেছে। এই যে বলতে বলতেই 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের ঘনক 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট। ধার মানে কি, ধার মানে বাহু, অর্থাৎ এর মান 5 সেন্টিমিটার। এর মান দেওয়া আছে কত, 5 সেমি, 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন মানে ধার মানে এটা। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমাদের কি ছিল, কর্ণের দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের √3a, √3a, এটা আমাদের ফর্মুলা ছিল। দেখেন এই সূত্রগুলো কিন্তু আপনারা অবশ্যই পারেন আশা করি। এবার হচ্ছে √3 ইন্টু হচ্ছে 5, অর্থাৎ 5√3। এটা আমাদের সেন্টিমিটার ছিল, আর আমরা এটা কিসে নির্ণয় করলাম, কর্ণের দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করছি। দৈর্ঘ্য কি হবে আমাদের, সেন্টিমিটারই হবে। যদি কোনো প্রকার দৈর্ঘ্য নির্ণয় করি আমরা, দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পাওয়ার 1, আর যদি ক্ষেত্রফল হয় তাহলে পাওয়ার 2, আয়তন হলে পাওয়ার 3 হয়। তো এরকম কিছু ম্যাথ আমাদের আছে। যাই হোক, এগুলো আমরা একটু ট্রাই করব বাসায় প্র্যাকটিস করার জন্য। এবং আমাদের তো সমস্যা হলে গ্রুপ আছেই, গ্রুপে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমার অমুক অধ্যায়টা বা অমুক এমসিকিউটা আমার একটু প্রবলেম, আমাকে একটু মিলিয়ে দেন, তাহলে আমরা সেগুলো মিলিয়ে দেওয়ার ট্রাই করব। এবার আমি একটু পরিসংখ্যান দেখাবো। পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের বেশ কিছু টাইপ আছে, তো পরিসংখ্যান আমরা একটু দেখি। কারণ ছোট্ট একটা অধ্যায়, আর আগামী দিন মানে সহজ একটা অধ্যায়, আর কেউ যদি অন্য কোনো অধ্যায় যে না পারে, সেও এই 17 নম্বর অধ্যায়টা পারে। এই অধ্যায়টা আসলে খুবই খুবই সহজ। তো আমাদের দুইটা জিনিস জানতে হবে শুরুতে। দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা, এটার পরিমাপক কয়টা, এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি জানবো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা। একটা হচ্ছে আমাদের গড়, গাণিতিক গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। কি কি, একটা হচ্ছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। তাহলে এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে, এগুলো আমরা একটু মুখস্থ করব। আরেকটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, এটাও আমাদের একটু জানতে হবে।
আমরা বেসিক থেকে আমরা একটু অ্যাডভান্সে যাওয়ার ট্রাই করব। তো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন, যেমন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত, আপনি বললেন 17 বছর 3 মাস। আচ্ছা, তাহলে একক কি আমাদের দুইটা হয়ে গেল না, বছর এবং মাস দুইটা কিন্তু হয়ে গেছে, যে কোনো একটা একক আমি নিব, তাহলে এটা হবে আমাদের 17.25 বছর, এরকম হবে। মানে 17-এর সাথে 3 মাস কি একটা বছরের, বছরকে মানে 12 মাস, 12 মাসকে 4 দ্বারা ভাগ করতে হবে। তো এটা যদি আমাদের 1 হয় তাহলে 1 ভাগ 4 মানে কি 0.25। তো 25 দ্বারা যদি আমরা এটা করি তাহলে আমাদের 17.25 বছর, অর্থাৎ আমরা একটা এককে নিচ্ছি। তাহলে এই যে এই বছর বা আপনার বয়স কত, এটা যদি আমি এই প্রশ্ন আপনাদেরকে করি, অবশ্যই কিন্তু আপনার দশমিকে একটা অ্যান্সার দিবেন। একটা দশমিকে অ্যান্সার মানে যেটার অ্যান্সার এই বয়স, আপনার বয়স কত, এটার অ্যান্সার কিন্তু আপনার দশমিকে আসছে। এখন দশমিকে না আসার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু আসতে পারে আর কি, বয়সটা আপনার দশমিকে আসতে পারে। তাহলে আপনার যে প্রশ্নের উত্তর একটা দশমিকে আসতে পারে, কিসে আসতে পারে, দশমিকে আসতে পারে, মানে যেটার অ্যান্সার আমার দশমিক হতে পারে, ওইটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন। আর যেটা আমার দশমিকে আসার সম্ভাবনা নাই, ওইটা হচ্ছে আমার বিচ্ছিন্ন। এখন আপনাকে বললাম যে আপনাদের ক্লাসে আজ কতজন স্টুডেন্ট উপস্থিত আছে, আপনি বললেন 20 জন, কথার কথা বললাম। আপনার ক্লাসে আজকে কতজন উপস্থিত আছে, মানে ছাত্র সংখ্যা এটা বলতে পারি, বা স্টুডেন্ট সংখ্যা, এটা 20 জন হতে পারে, বা 30 জন হতে পারে, বা 40 জন হতে পারে, কিন্তু 20.2 এরকম হতে পারবে, 30.5 এরকম হতে পারবে। এরকম হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকবে না, সুযোগ নাই। তাহলে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। তাহলে এটার অ্যান্সার আমার দশমিকে আসার সম্ভাবনা নাই। তাহলে যেটা আমার দশমিকে আসার সম্ভাবনা নাই ওটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, আর যেটা হচ্ছে আমার দশমিকে আসতে পারে বা আসে ওটাকে আমরা বলি হচ্ছে অবিচ্ছিন্ন। আপনাদেরকে আমি দু একটা এমসিকিউ প্র্যাকটিস করাইলেই হয়ে যাবে। এবং যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকটা আমরা মনে রাখবো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটা, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক এবং হচ্ছে প্রচুরক। আমাদের খুব বেশি এমসিকিউ নাই, তো কয়েকটা এমসিকিউ এখানে আসে, দেখি যে এই বিষয়গুলো আমরা একটু পাই কিনা। নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বিচ্ছিন্ন চলকের উদাহরণ হচ্ছে বয়স, তাপমাত্রা এবং ওজন। বয়স, তাপমাত্রা, ওজন, আর হচ্ছে এখানে জনসংখ্যা। এই চারটার মধ্যে কোনটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ হবে, এটা আমাকে প্রশ্ন করা হয়েছে। বয়স, আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাইছি, বয়স বিচ্ছিন্ন চলক হতে পারে না। আপনি কয় কেজি, দেখেন আপনি যখন মিটারের উপর দাঁড়াবেন তখন আপনার কিন্তু দশমিক একটা অবশ্যই মান দেখাবে, ওইখানে কিন্তু দশমিক একটা মান দেখায় যে আমি 50 কেজি এত গ্রাম, 30 গ্রাম বা এত গ্রাম বা 780 গ্রাম, এরকম কিন্তু আমার গ্রামে একটা মান কিন্তু অবশ্যই দেখায়। আমার এত কেজি হওয়ার পরে এত গ্রাম, তো আমরা এত কেজি এত গ্রাম, তো দুইটা আমাদের একক হয়ে গেল। ওটা যখন আমরা মানে একটা এককে নিব তখন আমরা অবশ্যই দশমিক পাবো। দশমিক পাইলাম মানে কি, আমাদের ওজন হবে না। এবং তাপমাত্রাও কিন্তু আমাদের দশমিকে হয়, এটা আপনারা অবশ্যই জানেন। আমাদের যখন জ্বর ওঠে তখন আমরা থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপি। আমাদের মানে প্রচুর পরিমাণে যদি আমাদের জ্বর লাগে তখন আমাদের ডক্টর এই যে এখানে দেয় একটা যন্ত্র, এটাকে বলা হয় থার্মোমিটার। ওইটা দিয়ে আমরা শরীরের তাপমাত্রাটা মাপি। এই তাপমাত্রাটা শরীরে যখন আমি মাপি, ওইখানে সাপোজ ধরলেন উঠলো 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি জ্বর উঠছে, এরকম হতে পারে না? তো হতে পারে। দেখেন
সেক্ষেত্রে আমার কিন্তু এই দশমিক চিহ্নটা আসছে। দশমিক আসছে মানে কি এটা আমাদের বিচ্ছিন্ন হবে না। তাহলে বিচ্ছিন্ন চলা বাকি আছে শুধু জনসংখ্যা। তাহলে এটা আমাদের হবে বিচ্ছিন্ন, কারণ জনসংখ্যা এখানে জনসংখ্যা অর্থাৎ কতজন মানুষ আছে এখানে। ওই যে বললাম যে কতজন ছাত্র উপস্থিত আছে বা কতজন টিচার এখানে উপস্থিত আছে, বা আপনার কলেজে বা আপনার স্কুলে কতগুলা হল আছে, এরকম এগুলা কিন্তু আমাদের হল সংখ্যা হতে পারে। এগুলা আমাদের কি হবে, কি বিচ্ছিন্ন, মানে যে কোনো একটা সংখ্যা আর কি হতে পারে, যেখানে কয়টা জিনিস আছে এরকম, যে কোনো একটা জিনিসের সংখ্যা যেখানে কয়টা আছে, এগুলো আমাদের সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছিন্ন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিচ্ছিন্ন। তো কোনটা বিচ্ছিন্ন আর কোনটা অবিচ্ছিন্ন এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। আচ্ছা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আমরা এটা দেখতে পারলাম। তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। এবার আমাদের হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক যেমন এখানে দিছে হচ্ছে 5 6 8 4 6 9, 5 6 8 4 6 9 এই সংখ্যা তারা দিচ্ছে 6টা। এই 6টা সংখ্যা দিয়ে বলছে এই 6টা সংখ্যার মধ্যে মধ্যক কত। তাহলে এই 6টার মধ্যে মধ্যক কত এটা আমরা কিভাবে পাবো? দেখেন, আমরা মধ্যক বের করতে গেলে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে সাজাবো। প্রথমে হচ্ছে 4, এরপর 5 6 দুইবার, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 9। ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখেন 4 এর সাথে আমরা 9 বাদ দিতে পারি, 5 এর সাথে আমরা 8 বাদ দিতে পারি, মাঝখানে আমাদের দুইটা সংখ্যা থাকে। মাঝখানে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে এই দুইটা সংখ্যা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের 6 আসবে। আর যদি মাঝখানে আমাদের একটা সংখ্যা থাকে তাহলে ওইটাই। তাহলে আমাদের মধ্যক আমরা এইভাবে বের করতে পারি। যে কয়েকটা সংখ্যা থাকবে ওই কয়েকটা সংখ্যা আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। একদম মাঝ বরাবর যে দুটো সংখ্যা থাকবে, যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুইটা সংখ্যা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, যে রেজাল্ট আসবে ওইটাই মধ্যক। আর যদি মাঝখানে একটা সংখ্যা থাকে, যে সংখ্যা থাকবে ওইটাই রেজাল্ট, ওটাই আমাদের মধ্যক। তো মধ্যক নির্ণয়টা আপনারা অবশ্যই দেখলেন যে আমি মধ্যকটা কিভাবে নির্ণয় করলাম। তো মধ্যক আপনারা এখন পারবেন, এগুলো সহজ, একদম সিম্পল একটা ম্যাথ। এরপর হচ্ছে গড়। মধ্যক আমরা নির্ণয় করলাম, এরকম আমাদের কিছু বেশ সংখ্যা দিল, 10টা সংখ্যা দিল আমাদের। 10টা সংখ্যা সাপোজ 1 থেকে 10 পর্যন্ত দিল, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা সংখ্যা দিছে, এই 10টা সংখ্যা দিয়ে বলছে এই 10টা সংখ্যার গড় কত। এবার যদি গড় নির্ণয় করতে যদি বলে তাহলে আমি কিভাবে বের করব? এই 10টা সংখ্যা, এখানে 10টা দেওয়া আছে বিধায় আমরা 10টা যোগ করতেছি, বাট এখানে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে 5টা 7টা বা আরো বেশি যদি দেওয়া থাকে 15টা 20টা, যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে ওই সবগুলা সংখ্যা আমি যোগ করব। যোগ করে যে রেজাল্ট আসবে এটা সবগুলা যোগ করলে হয় 55। এরপর হচ্ছে এখানে মোট কয়টা সংখ্যা আছে? 10টা। তাহলে 10 দ্বারা আমরা এটা ভাগ করব, আমাদের আসে 5.5। তাহলে গড় হচ্ছে আমাদের কত? 5.5। অর্থাৎ যে কয়টা সংখ্যা আছে সবগুলো সংখ্যা আগে আমি যোগ করব, যোগ করলে যে রেজাল্ট আসবে ওটাকে আমি ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করব, মানে কয়টা সংখ্যা আছে ওই কয়টা দ্বারা আমি ভাগ করব, করলে যে রেজাল্ট আসবে এটা হবে আমাদের গড়। তাহলে গড় গেল, এরপর মধ্যক গেল। এরপর হচ্ছে আমাদের পরিসংখ্যানে খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পরিসর। পরিসর জিনিসটা কি? দেখেন, পরিসর হচ্ছে আমি একাধিক অনেকগুলো সংখ্যা আমি লিখলাম, লিখে পরিসর হচ্ছে দেখতে হবে যে আমার যতগুলো সংখ্যা দেওয়া আছে 30টা 40টা সংখ্যা দেওয়া আছে আমার, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা আর সব থেকে ছোট কোনটা নির্ণয় করার পর আমি সবচেয়ে বড় এখান থেকে সবচেয়ে ছোট আমি বিয়োগ করব। সবচেয়ে বড় সংখ্যা থেকে আমি কি করব? সবচেয়ে ছোট সংখ্যা যেটা আছে ওটা বাদ দিব। তাহলে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোটটা আমি বাদ দেওয়ার পর যে রেজাল্ট আসবে ওটার সাথে আমি 1 যোগ করব। 1 যোগ করলে আমাদের পরিসর পাওয়া যাবে। তাহলে পরিসর জিনিসটা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। কিন্তু এখানে আবার আরেকটা কাজ করে কি, আমাদের পরিসর দেওয়া থাকে এবং এই দুটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে, মানে তারা দেয়া দেয় যে
পরিসর হচ্ছে এত এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এত, মানে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান হচ্ছে আমাদের, সর্বোচ্চ মান আমাদের দেওয়া আছে সাপোজ 95 আমার দেওয়া আছে, এবং হচ্ছে সর্বনিম্ন মানটা কত বা সবচেয়ে ছোট মানটা কত এটা আমাকে বের করতে বলছে। সেক্ষেত্রে আমাদের পরিসর দেওয়া আছে, যেটা আমাকে বের করতে বলছে ওটা আমি এক্স ধরে নিব। তো এটা হলো আমাদের 95 মাইনাস হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে আমাদের সাপোজ ধরলাম 64, পরিসর দেওয়া আছে 64। এবার এটা আমরা এই সমাধান করে আমরা এক্স এর মানটা নিয়ে আসবো, এভাবে আমরা বের করতে পারি। তো পরিসর জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আসলে পরিসরটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এবং আমাদের আরো আছে হচ্ছে প্রচুরক। প্রচুরক জিনিসটা কি, যেটা সবথেকে বেশি পরিমাণে থাকবে, মানে 10টা সংখ্যা দেওয়া আছে, আমরা দেখলাম যে প্রত্যেকটা একবার করে দেওয়া আছে, কিন্তু একটা সংখ্যা হচ্ছে 2বার দেওয়া আছে, যেটা 2বার দেওয়া আছে ওটাই আমাদের প্রচুরক হবে, সেটাই আমাদের কি হবে, প্রচুরক হবে। তাহলে প্রচুরক জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে আমাদের প্রচুরকের আমাদের সূত্র আছে। এগুলা ছিল হচ্ছে আমাদের কি, সাপোজ কয়েকটা সংখ্যা যদি দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকলে সেগুলা থেকে আমরা কি কি জিনিস আমরা বের করতে পারি, এই বিষয়গুলো আমি দেখাইলাম। এবার হচ্ছে আমাদের একটা টেবিল যদি দেওয়া থাকে, টেবিল টেবিল দেওয়া থাকলে আমাদের প্রচুরক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের ফর্মুলা। এটা আমাদের কি নির্ণয়ের ফর্মুলা, এটা ছিল হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এটা প্রচুরক নির্ণয়ের ফর্মুলা। এরপর হচ্ছে আমাদের মধ্যক। এটা জাস্ট আমি একটু আপনাদেরকে বলে দেই যে মধ্যক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। এটা আমাদের ফর্মুলা ছিল। এরপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত গড় আমি লিখলাম, এটার ফর্মুলা ছিল হচ্ছে a প্লাস সামেশন fi f ui ডিভাইডেড বাই n ইনটু হচ্ছে h। এরকম আমাদের বিভিন্ন ফর্মুলা ছিল। তো আমাদের একটা টেবিল থেকে l এর মান কিভাবে নির্ণয় করতে হয়, f1 f2 h n/2 fc fm সামেশন fi ui, এই বিষয়গুলো কোনটা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আপনারা একটু দেখবেন, এগুলো আপনাদের একটু দেখতে হবে। তো এরপর হচ্ছে আমাদের গ্রাফ সম্পর্কে আপনারা একটু আইডিয়া নেবেন। এগুলো আশা করি আপনারা পারবেন, এগুলো আমি আর দেখাইতে চাই না, তো যাই দেখাইছি এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলে আশা করি সম্পূর্ণ পারবেন। তো ক্লাসটি আসলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।